হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনের সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে আমরা ম্যাথ পিওকিউ প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে 7 মে 2026 শিফট 2। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, সরল রয়েছে একটা। তো আমরা সরল কিভাবে করি, যে প্রথমে আমরা লিখে দিই, তাই তো 89 বিয়োগ 47 যোগ 96 বিয়োগ এ দুটো যোগ করে একবারে লিখে দেবো, ব্যারকাটে আছে তাই। তো 6 3 9 আর 3 2 5 59 যোগ এ দুটো গুণ করে দাও, 52 2 104। এবার দেখো এখানে সবটা এককের অঙ্ক কিন্তু আলাদা আলাদা রয়েছে, তো এককের অঙ্কগুলো দিয়ে আমরা করে নেব। তো দেখো এখানে 9 থেকে 7 বাদ দিলে হবে 2, 2 আর 6 যোগ করলে হবে 8, 8 থেকে 9 বাদ তো হয় না, তো 8কে আমরা বাদ দেওয়ার সময় 18 ধরি। তো 18 থেকে 9 বাদ 9, আর 9 4 যোগ করলে হবে 13। তো 13-র এখানে এককের অঙ্ক আসছে কি 3, তাহলে আমাদের এককের অঙ্কে যেটা 3 আছে ওটা হবে অ্যান্সার, অপশান সি। ঠিক আছে, তারপরে ঠিক একই রকমভাবে এটাও আমরা করব। 87 যোগ 22 বিয়োগ এটা যদি আমরা করি তাহলে হবে 6 যোগ 29 বিয়োগ 13 যোগ 18। এটাও যদি আমরা এককের অঙ্ক দিয়ে করি, তো দেখো 7 আর 2 যোগ করলে হবে 9, 9 থেকে 6 বাদ দিলে হবে 3, 3 আর 9 যোগ করলে 12, 12 থেকে 3 বাদ দিলে 9, 9 আর 8 যোগ করলে 17। তো এখানে 17-র এককের অঙ্ক আসছে 7, তো এখানে যেটা এককের অঙ্ক 7 আছে ওটাই হচ্ছে অ্যান্সার, অপশান সি। ওকে, আর যদি এককের অঙ্কটা বুঝতে অসুবিধা হয় তাহলে যেভাবে যোগ বিয়োগ করে একদম সহজ সহজ সরল আছে, এগুলো করে নেবে। ঠিক আছে, আর উত্তরটা একবার শুধু মিলিয়ে নেবে মিলছে কিনা। আচ্ছা, একজন শিক্ষিকার কাছে 84টি চকলেট এবং 108টি ক্যান্ডি রয়েছে। তিনি সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীর মধ্যে এগুলোর সমানভাবে ভাগ করে দিতে চান, যাতে প্রতিটি শিক্ষার্থী সমান সংখ্যক চকলেট এবং ক্যান্ডি পায়। শিক্ষার্থীদের সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করুন এবং সেই সাথে প্রতিটি শিক্ষার্থী কতটি চকলেট এবং ক্যান্ডি পাবে তাও নির্ণয় করুন। তো প্রথমে বলেছে যে শিক্ষার্থীদের সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করুন, মানে 84টি চকলেট নিয়ে আসা হয়েছে আর 108টি ক্যান্ডি রয়েছে। এবার এগুলোকে সমানভাবে দিবে সবাইকে। তো কতজন স্টুডেন্ট থাকলে, কতজন শিক্ষার্থী থাকলে সবাইকে সমান সমান দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই ধরনের যখন অঙ্ক আসবে, তো আমাদের সর্বোচ্চ সংখ্যা অর্থাৎ শিক্ষার্থীদের সর্বোচ্চ সংখ্যা বা যতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে এই সংখ্যাটা বের করার জন্য এদের গসাগু বের করতে হবে। ঠিক আছে, তো 84 আর 108-এর গসাগু কত হবে? 84 আর 108-এর গসাগু হচ্ছে 7, আচ্ছা 12 দিয়ে করে দিই, 7 12 84, 9 12 108, তাহলে আর যাচ্ছে না এদিকে, তাহলে গসাগু হচ্ছে 12। তার মানে 12 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে। এখানে অপশন এ শুধু 12 রয়েছে, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, 12 জন শিক্ষার্থীর মধ্যে দেওয়া যাবে। 12 জন যদি দেয়, তো চকলেট 84টা আছে, তো 60টি চকলেট দেওয়া যাবে প্রত্যেকজনকে, আর 9টি ক্যান্ডি দেওয়া যাবে প্রত্যেকজনকে। ঠিক আছে, তাহলে অ্যান্সার অপশন এ হচ্ছে 12 জন শিক্ষার্থী। ওকে, তারপরে এখানে 12.35, 12.35। আচ্ছা দেখো একই রকম সংখ্যা রয়েছে, তার মানে এটা আমরা বীজগণিতের নিয়মে করে দেব। ঠিক আছে, 12.35কে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা কিসের সূত্র আসছে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটাই তো এখানে অঙ্কটা লেখা রয়েছে। তাহলে এটা সূত্র হচ্ছে কিসের? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটা চলে আসছে, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করে দেবো। অ্যান্সার হয়ে যাবে, এ ধরেছি আমরা 12.35 আর বি ধরেছি আমরা 7.65। এ দুটো যোগ করে নাও আর এদের স্কোয়ার করে নাও। এদের যোগ যদি আমরা করি তো হবে বা 65 আর 35 মানে 1, আর 12 7 19 20, 20-র স্কোয়ার সমান তাহলে 400। ঠিক আছে, তো অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে আবার এটাকে আমরা বীজগণিতের নিয়মে করে দেবো। দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার আছে। ঠিক আছে, তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দেখো আমরা যেটা প্রথমে যেটা দেখলাম,
এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটাও সূত্র হয়। আর একটা সূত্র আমরা যেটা বেশি জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, এটা জানি তো আমরা। তো এই নিয়মে এখানে করে দেবো, ঠিক আছে। তো দেখো √3 স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2a মানে √3 আর বি √2, ঠিক আছে। তারপরে কি আসছে বি স্কোয়ার মানে √2 স্কোয়ার। এটা একটা হয়ে গেল, মাঝখানের প্লাসটা বসিয়ে দেবো। এবার এটা করব √3 স্কোয়ার মাইনাস আছে তো মাইনাস 2ab হবে, মানে মাইনাস √3 মাইনাস √2 আর প্লাস √2 স্কোয়ার, ঠিক। এবার দেখো মাইনাস একটা এখানে রয়েছে মাইনাস √3 √2 আর এখানে প্লাস √3 √2, ঠিক আছে। এটা কেটে গেল 2√3 √2 2√3 2√2 প্লাস মাইনাসে কেটে গেল। আর প্লাস মাইনাস এখানে কিছু নেই, বাকি এগুলো দেখো √3 স্কোয়ার করলে 3, তাই তো 3 হবে। আর এটা √2 এর স্কোয়ার করলে 2, মানে রুট আর স্কোয়ার কেটে যাবে, ওগুলোই থেকে যাবে। আবার এটা 3 আর এখানে আছে একটা ওটা 2, তো এটিকে যোগ করে না, যোগ করলে 3 3 6 আর 2 8 10, অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে এটাও বীজগণিতের নিয়মে করে নিই, নাহলে স্কোয়ার করতে অনেক সমস্যা হবে, 4 অঙ্কের সংখ্যা আছে, ঠিক আছে। দশমিক থাকলেও এটা 4 অঙ্কেরই সংখ্যা হবে, স্কোয়ার করলে করতে হবে ওইভাবে। তো দেখো এটাকে যদি আমরা প্রথমটাকে এ ধরি এটাকে, আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা কি আসছে, সরি নিচেরটা আমি পরে করবো, আগে উপরেরটা সলিউশন করে নিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে, যেহেতু এখানে স্কোয়ারগুলো রয়েছে এই যে, ঠিক আছে। তো আমরা এখানে স্কোয়ার ধরি, তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি আর ইন্টু দিয়ে একবার এ মাইনাস বি, এটা, ঠিক আছে। তো আমরা এভাবে এটাকে লিখে দেবো উপরেরটিকে, তাহলে সলিউশন আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো উপরেরটিকে আমরা যদি লিখি একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, তো একবার যদি প্লাস করি, তো এদিকে প্লাস করি 6.203 আর 5.7 লিখে দিয়েছি, 5.757 অর্থাৎ 7 9 7। এইগুলোকে আমরা যদি যোগ করি তো কত হবে 10 10 7 2 9 10 5 11 12। তার মানে উপরে হবে, আচ্ছা উপরে এভাবে ভগ্নাংশ, এবার ভগ্নাংশ দিয়ে লিখি, উপরে 12 একবার, মানে উপরে এটি বসছে তো, তাই তো 12 আর ইন্টু, এবার বিয়োগ করতে হবে, তো আমরা বিয়োগটা একবার এখানেই করে নিই। 13 থেকে 7 বার 6 আর এখানে 0 9 থেকে 9 শূন্য, 11 থেকে 7 বার 4 আর 6 পাশে তো 0.46 আসছে, 0.46। আর নিচে কত আছে 0.812, তাই তো। এবার দেখো 406 আর 812 2 দিয়ে কেটে যাবে, দশমিক এমনি উঠে যাবে, 3টার পরে দশমিক আছে তো 2, আর এটা 2 দিয়ে এটাকে কাটলে হবে 6, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 9 সেমি এবং এর কর্ণের দৈর্ঘ্য 15 সেমি, আয়তক্ষেত্রটির বর্গ সেমি কত, ও ক্ষেত্রফল বর্গ সেমিতে কত। দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্র, দৈর্ঘ্য 9 দেওয়া আছে, কর্ণ দেওয়া রয়েছে 15। তো আমাদের কি বের করতে হবে, তাহলে আমাদের বের করতে হবে প্রস্থ। প্রস্থ বের করব, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, ঠিক আছে। এবার প্রস্থ বের করার জন্য দেখো আমি বারবার অঙ্কগুলো করছি, তখন বলছি এটা 90 ডিগ্রি কোণ হয়েছে, তার মানে এটা 15টা, অর্থাৎ কর্ণটা অতিভুজ, 9টা এটা লম্ব হয়ে গেল, এটা ভূমি। এটাকে যদি আমরা এইভাবে ঘুরিয়ে লিখি তো দেখো চলে আসবে, এটা 9, ঠিক আছে, এটা 15 আর এটা প্রস্থ। এই জায়গাটাকে আমরা যদি এভাবে মানে করে লিখিত, খাড়া করে লিখিত, তাই তো। তো এইভাবে চলে আসছে, তো আমরা প্রস্থর মান বের করতে হবে, অর্থাৎ অতিভুজি প্রস্থ মানে কি ভূমি, তো ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো অতিভুজ স্কোয়ার মানে 225 আর লম্ব স্কোয়ার মানে 81, 9 স্কোয়ার। তো ভূমি স্কোয়ার মানে তাহলে কত হবে এটা 144। তাহলে ভূমি স্কোয়ার সমান যদি 144 হয়, তাহলে ভূমি সমান অবশ্যই 144-এর বর্গমূল হবে, মানে 12। তার মানে প্রস্থটা আমরা পেয়ে গেলাম 12, ঠিক আছে। এবার ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল মানে কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 9 গুণিত 12 108, 9 12 108, অপশান সি, ঠিক আছে। তারপরে এটা আবার একই ধরনের অঙ্ক রয়েছে এর আগে যেটা আমরা করলাম, হ্যাঁ
এ বি ধরে করে নিই, এটা এ আর এটা বি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কিসের সূত্র বললাম? এ প্লাস বি হোল স্কোয়ারের। তার মানে 412 আর 388 প্লাস করে নেব, এ আর বি যেটা ধরেছি। তো এটা প্লাস করলে কত হবে? 800। 800 যদি আমরা স্কোয়ার করি তাহলে 8 8 64 আর দুটো শূন্য স্কোয়ার হয়ে ডাবল, মানে 4টা শূন্য। অপশন এ। ওকে। আচ্ছা, তারপরে দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 48 সেমি। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ হয় তবে তার কর্ণের দৈর্ঘ্য কত? দেখো, পরিসীমা বলেছে কত? 48 সেমি। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা বসিয়ে দিই 48, ঠিক আছে। তার মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান, দুইটা এখানে গুণ হয়ে আছে, তার মানে এবারে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 48 ভাজক 2 সমান ডাইরেক্ট এখানে আমরা লিখে দিই 24। তার মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 24। এবার একটা জিনিস এখানে দেখো, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্যটা 3x হবে, 3 গুণ। মাঝে মাঝে প্লাস আছে, প্লাস দিয়ে দাও, 24 লিখে দাও, ঠিক আছে। তো 3x আর x যদি যোগ করি 4x সমান 24, তাহলে x সমান হয়ে যাবে কত? 24কে 4 দিয়ে ভাগ করলে 6, x সমান 6। তার মানে প্রস্থ হয়ে যাবে 6 আর দৈর্ঘ্য হয়ে যাবে কত? কত? 3x মানে 18, 3 6 18, ঠিক আছে। এবারে কী চেয়েছে আমাদের? কর্ণ চেয়েছে, ঠিক আছে। কর্ণের দৈর্ঘ্য কত? তো আমরা এখানে যদি একটা আয়তক্ষেত্র করি, আর এটা যদি কর্ণটা চেয়েছে, তো দৈর্ঘ্য যদি 18 লিখি আর প্রস্থ যদি 6 লিখি, তো এটা কর্ণটা বের করতে হবে, মানে আবার অতিভুজ চলে আসছে, এর আগে যেটা করলাম আমরা, তাহলে অতিভুজ বের করতে হবে আমাদের। তো অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তখন আমরা ভূমি বের করছিলাম তাই অতিভুজ থেকে মাইনাস করছিলাম, ঠিক আছে। তো এবার অতিভুজ স্কোয়ার সমান তাহলে কত হচ্ছে এখানে? 18 স্কোয়ার 324 আর এটা হবে 36, ঠিক আছে। 6 6 36, তার মানে 324 আর যদি 36 যোগ করি তাহলে 360। অতিভুজ স্কোয়ার হচ্ছে 360, এখানে 360 তো নেই, অপশানে অন্য আছে। অতিভুজ সমান আমাদের তাহলে কত হবে? অতিভুজ সমান হয়ে যাবে তাহলে এটা √360। এবার √360-এর মান আমাদের বের করতে হবে। অতিভুজটা যেহেতু কর্ণ, তো কর্ণের মান বেরিয়ে যাবে, ঠিক আছে। √360-এর আমরা উপরের দিকে চলে আসি। √360-এর যদি আমরা মান বের করি, তো আমরা 360-কে কীভাবে ভাঙবো? 6 গুণিত 6 গুণিত 10, 6 6 34 গুণিত 10, 360 ভেঙে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা রুটটা যদি উঠিয়ে দিই তাহলে দুটো 6 থেকে একটা 6 নিব, আর 10-এর উপরে রুট থাকবেই, কারণ আমরা এটা তো উঠাতে পারবো না দুটা না থাকলে। তাই 6, তার মানে কর্ণ অর্থাৎ অতিভুজ সমান 6√10, ঠিক আছে। তাহলে আমাদের কর্ণ হয়ে যাবে 6√10, অপশন বি। ওকে। 8টি সংখ্যার গড় 57, প্রথম 4টি সংখ্যার গড় শেষ 4টি সংখ্যার গড়ের দ্বিগুণ, শেষ 4টি সংখ্যার যোগফল কত? আচ্ছা দেখো, কি বলেছে যে প্রথম 4টি সংখ্যার গড় শেষ 4টি সংখ্যার গড়ের দ্বিগুণ, মানে শেষ 4টি সংখ্যার গড় যদি x হয় তো প্রথম 4টি সংখ্যার গড় হবে 2x, মানে 2, ঠিক আছে। দ্বিগুণ মানে 2x হয়ে গেল। আচ্ছা, তার মানে শেষ 4টি সংখ্যার গড় যেহেতু x ধরেছি, তাহলে শেষ 4টি সংখ্যার মোট কত? মোট মানে গড় গুণিত সংখ্যা, তার মানে 4টি সংখ্যা আছে তো মোট হবে 4 গুণিত x, 4x। আর এখানেও 4টি সংখ্যা আছে, প্রথম 4টি সংখ্যা, তো এটার মোট হচ্ছে 4 দিয়ে 8x, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো টোটাল 8, এখানে আমরা প্রথম 4টি সংখ্যা আর দ্বিতীয় 4টি সংখ্যা পেলাম, ঠিক আছে। তো এটার মোট এতটি, এটার মোট এতটি। এবার এদেরকে যদি যোগ করে দিই তো টোটাল 8টি সংখ্যার মোট হয়ে যাবে, মানে যোগফল হয়ে যাবে 8টি সংখ্যার যোগফল। আর এখানে যদি আমরা 8টি সংখ্যার, এখান থেকে যদি 8টি সংখ্যার যোগফল বের করি, তো 8টি সংখ্যার গড় দেওয়া আছে, তো 8টি সংখ্যার যোগফল মানে হচ্ছে 8 গুণিত 57, বুঝতে পারলে তো। 8টি সংখ্যার গড় যদি 57 হয় তো 8টি সংখ্যার যোগফল বা মোট বা সমষ্টি হবে 8 গুণিত 57,
ঠিক আছে। আর একই রকমভাবে আমরা এখানেও কিন্তু 8টি সংখ্যার যোগফল পেয়েছি। এখানে 4টা সংখ্যার যোগফল, এখানে 4টা সংখ্যার যোগফল, গড়গুলোকে সংখ্যা দিয়ে ভাগ করেছি। যখন 4টা সংখ্যার যোগফল মানে 4 গুণিত 4টা সংখ্যার গড়, এইভাবেই তো আমরা এটা পেয়েছি 4 গুণিত 8x আর 4 গুণিত 2x আর এখানে 4 গুণিত x। এবার এটা সমান হয়ে গেল, এখান থেকে x এর মানটা আমরা বের করব। তাহলে এটা হবে 4 2 8x আর এটা হবে 4x, এটা যোগ করলে হবে 12x। ঠিক আছে, 12 সমান হচ্ছে 8 গুণিত 57। তো x সমান কত হবে তাহলে? x সমান হবে 8 গুণিত 57/12। ঠিক আছে, আমরা এখনও ক্যালকুলেশনটা কমপ্লিট করছি না। এবার x সমান আমরা কি ধরেছিলাম? আমরা x সমান ধরেছিলাম শেষ 4টি সংখ্যার গড় ধরেছিলাম, যেহেতু এখানে গড়ের দ্বিগুণ বলেছিল, তো আমরা x ধরেছিলাম আর এখানে 2x করেছিলাম। তো শেষ 4টি সংখ্যার গড় হচ্ছে x। তো x এর মান আমরা পেয়েছি 8 গুণিত 57/12। ঠিক আছে, এবার আমাদের চেয়েছে শেষ 4টি সংখ্যার যোগফল। তো এটি যদি গড় হয়, x এর মান বের হয়, তাহলে যোগফল মানে কি? এটাকে আবার 4 দিয়ে গুণ করে দিব, তাহলে যোগফল হবে। গড়কে 4 দিয়ে গুণ করবো, তাহলে তো 4টি সংখ্যার যোগফল সমষ্টি বেরিয়ে যাবে। ঠিক আছে, মানে আমি এখানে ক্যালকুলেশনটা করলাম না, 8 গুণিত 57 গুণ করতে পারতাম, 12 দিয়ে ভাগও করতে পারতাম, তো এত দূর গেলাম না, ডাইরেক্ট আমি এখানে লিখে দিলাম। এবার চলে এসছে আমাদের এটা। ঠিক আছে, আর এটা x এর মান কিন্তু না, এটা এবার হয়ে গেল কি 4টি সংখ্যার যোগফল। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করো। 4 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে কাটলে এটা হবে 19, আর 8 19-এ হচ্ছে কত? 8 9 72, আর 8 7 15, 152। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 17টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় হলো এ, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার যোগফল কত? আচ্ছা, এটা যদি কেউ মানে জেনে থাকো আসলে কনসেপ্টটা, তাহলে একবারে অ্যান্সার হয়ে যাবে। তো আমি কনসেপ্টটা আগে বলি। 17টি সংখ্যার গড়, ধরো আমি যদি এখানে 1 2 3 4 5 এইভাবে লিখতে লিখতে যদি যাই, তো এখানে আমি যদি 17 লিখি, ঠিক আছে, তো এদের গড় হবে কত? যে সবটা সংখ্যার যেটা মাঝখানে হবে, 17টা সংখ্যা আছে, তো 8টা 8টা করে সংখ্যা এদিকে বাদ দাও, আর এখানে 8টা বাদ দাও, মাঝখানে যেটা আসবে অর্থাৎ 9 আসবে মাঝখানে, এটা হবে গড়। ঠিক আছে, এটা আমরা বলে দিলাম। তো এই 17টা সংখ্যার গড় আমরা কীভাবে বের করতে পারতাম? দেখো, একটা জিনিস আছে যে শেষ সংখ্যাটা, আচ্ছা কেটে গিয়েছিল ওটা, তো আমরা কি বলছিলাম যে এখান থেকে 1 2 3 থেকে আমরা যদি 17 পর্যন্ত যাই, তাহলে মাঝখানে যে সংখ্যাটা আসবে অর্থাৎ 9 আসবে, সেটা হবে গড়। তো এই 9টা আমরা একবারে বলে দিচ্ছি 17টা আছে তাই। তো এখানে যখন ক্রমিক সংখ্যা থাকে, তখন কীভাবে গড় বের করতে হয়, যে প্রথম সংখ্যা আর এই লাস্ট সংখ্যাটা, ঠিক আছে, শেষ সংখ্যাটার যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করলে গড় বের হবে। দেখো 17 আর 1 যদি আমরা যোগ করি 18, 18কে 2 দিয়ে ভাগ করলে হবে 9। ঠিক আছে, তার মানে এখানে গড় যেহেতু এ বলেছে, তার মানে এদিকে কিছু একটা সংখ্যা আসবে আর এদিকে কিছু একটা সংখ্যা আসবে, তাই তো। তো এই যে প্রথম সংখ্যা আর প্রথম সংখ্যা আর এটা শেষ সংখ্যার যোগফল, ধরো যেখানে কিছু একটা হবে, ঠিক আছে, বাই 2 সমান হবে এ, তাই তো। তো এই যে এখানে যোগফল যেটা আমরা গোল দিয়ে রেখেছি, তো এটা সমান তাহলে কত? এটা কোনাকুনি গুণ মানে 2a। তো এখানে প্রথম সংখ্যা অর্থাৎ বড় সংখ্যার ছোট সংখ্যার যোগফল হবে 2a। অপশন এ হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো কনসেপ্টটা কীভাবে আসছে। ঠিক আছে, 210টি চিপস এবং 294টি ট্রফি সর্বোচ্চ সংখ্যক ছেলেদের মধ্যে বিতরণ করা হয়। এবার প্রতিটি ছেলে সমান সংখ্যক চিপস পায় এবং প্রতিটি ছেলে সমান সংখ্যক ট্রফি পায়। প্রতিটি ছেলে কতটি চিপস পাবে? তো প্রতিটি ছেলে কতটি চিপস পাবে এটা বের করার আগে আমাদের বের করতে হবে যে ছেলে কতটি ছিল, মানে কতজনের মধ্যে ভাগ করে দেওয়া আছে। তো আমরা এর আগে একটা অঙ্ক করলাম যে কতজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, এটা যদি বের করতে হয় তো আমাদের কি করতে হবে? এদের গসাগু বের করতে হবে। তো 210 আর 294 যদি আমরা গসাগু করি, তাহলে 7 দিয়ে যদি আমরা দিই এটা,
তো 3 7 21 আর 4 7 28, 7 2 14, আরও যাবে এটা 6 দিয়ে 5 6 30, 6 7 42, তার মানে গসাগু হবে কত 6 7 42, ঠিক আছে। এবার 42 জনের মধ্যে তাহলে ভাগ করবে, বলেছে কতটি চিপস পাবে, চিপস হচ্ছে টোটাল 210টা, 210টা যদি চিপস আমরা 42 জনের মধ্যে ভাগ করে দিই তো প্রত্যেকে 5টা করে পাবে, 5 42-এ 210 হয়, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, যখন কোনো সংখ্যার 30%-এর সাথে 70 যোগ করা হয় তখন ফলাফল হিসাবে সেই সংখ্যাটি পাওয়া যায়, সংখ্যাটির মান কত? তো আমি ধরে নিলাম সংখ্যাটি এক্স, তো এক্সের 30%, ঠিক আছে, কোনো সংখ্যার 30%-এর সাথে, তো এক্সের 30% মানে হচ্ছে এক্স গুণিত 30/100, 30% হয়ে গেল, এর সঙ্গে 70 যোগ করবে তখন সেই সংখ্যাটি আসবে, মানে আবার ঘুরে ফিরে এক্সই আসবে, ঠিক আছে। তাহলে এক্সের মানটা বের করে নাও, সংখ্যাটি কত বলেছে, তো এক্সের মান এখান থেকে আমরা বের করব। তো এটা কত হবে তাহলে, 100 যদি আমরা এখানে নিয়ে নিই লসাগু, তাহলে 100 কেটে এটা হয়ে যাবে 30x, এটা ডাইরেক্ট একবার গুণ করে নিলাম, ঠিক আছে, 30x, আর এটা হয়ে যাবে তাহলে 70কে 100 দিয়ে গুণ মানে 7000 এক্স, ঠিক আছে। এবার তাহলে 30x প্লাস 7000 সমান, এটা কোনাকুনি গুণ মানে 100x, ঠিক আছে। এবার এক্সগুলোকে যদি আমরা একদিকে করি মানে 7000 সমান 100x মাইনাস 30x, একদম শেষের দিকে চলে আসলাম, লেখা যাচ্ছে না, উপরে লিখছি, ঠিক আছে। তার মানে 7000 সমান 100 থেকে 30 মানে 70x, ঠিক আছে। তো x সমান তাহলে কত হবে, 70 কেটে দাও, x সমান হবে 100, তাই তো, 7000-কে 70 দিয়ে কাটলে 100 হবে, তো x সমান হচ্ছে 100, এক্সের মানই বের করতে বলেছে, অর্থাৎ সংখ্যাটি হবে 100, অপশন বি, ঠিক আছে। এটা এক্স দিয়ে করলাম এতক্ষণ, ঠিক আছে। এখানে আমরা এরকম এমনিও বলতে পারতাম যে 70 যোগ করছে 30-এর সঙ্গে, 30% মানে আমি যদি সংখ্যাটি 100 ধরে নিই, ধরে করতাম তবু মিলে যেত, ঠিক আছে। চলো এটা যে কোনো অঙ্কতে ক্ষেত্রে করা যাবে, তাই এভাবে করলে যে কোনো অঙ্ক হবে। ওকে, একটি বস্তুর বিক্রয় মূল্য এতটি টাকা, লাভের হার এতই টাকা, বস্তুটি ক্রয় মূল্য কত? একটা বস্তু যদি ক্রয় মূল্য 100 হয় আর যদি 30% লাভ করে তো বিক্রয় মূল্য হবে 130, কিন্তু বিক্রয় মূল্য এখানে বলেছে 7540, তার মানে 130-এর মান হচ্ছে 7540, তো 100-র মান কত, তাই তো। তো 130-এর মান যদি 7540 হয় তো 100-র মান কত, এটা বের করার জন্য আমরা এখানে ঐকিক নেমে করে নেব, এটা উল্টে যাবে, 30 0 0 কেটে দাও, 13 দিয়ে যদি এটা কাটি তো 5 13 65, 8 13 104, অর্থাৎ 5800, অপশন এ। ওকে, একটি বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য 120 টাকা, লাভের হার 30% হলে বস্তুটির বিক্রয় মূল্য কত? তার মানে 100 টাকাতে যদি একটা জিনিস কেনা হয়, মানে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে লাভ যদি 30% লাভ করে তো 130 টাকায় বিক্রি করবে, মানে বিক্রয় মূল্য 130 হবে, এদের পার্থক্য হচ্ছে 30 টাকা, কিন্তু এখানে বলছে পার্থক্য 120 টাকা, তো 30-এর মান হচ্ছে 120, এখানে চেয়েছে কি বিক্রয় মূল্য, তার মানে এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য আমরা বলেছিলাম, তো 130-এর মান কত, ঐকিক নেমে করতে পারো বা এইভাবে করতে পারো, যেটা 30-কে 4 দিয়ে গুণ করলে হবে 120, তো 130-কেও আমরা 4 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 4 13 52, মানে 520, অপশন ডি হচ্ছে অ্যান্সার। দুইটি সংখ্যার যোগফল প্রথম সংখ্যাটির 45-এর 20 অংশ, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? এখানে 45-এর 20 অংশ মানে হচ্ছে যে প্রথম সংখ্যাটি যদি 20 হয় তাহলে যোগফলটা হবে 45, এটাই বলেছে, ঠিক আছে। প্রথম সংখ্যাটির যেহেতু বলেছে তার নিচেরটা হবে প্রথম সংখ্যা আর যোগফল উপরেরটা, ঠিক আছে। তার মানে 20 সংখ্যার কত যোগ করলে 45 হবে, অর্থাৎ 25 যোগ করলেই 45 হবে, তাই তো। তার মানে দ্বিতীয় সংখ্যাটি হবে 25, প্রথম সংখ্যা তো 20 পেয়েছি আমরা, তো দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ, তার মানে 20-র 25, হ্যাঁ 20-তে 25 শতাংশ, মানে 20-র 25টা এটা কত শতাংশ,
20 অনুযায়ী 25টা কত শতাংশ, অর্থাৎ কত বড়। তাহলে এটা 5 20 100, 125। তার মানে 25টা হচ্ছে 20-র 125 ওকে। তারপরে একটি পাইপ একটি ট্যাঙ্কের 1/4 অংশ খালি করতে পারে 8 মিনিটে। একই পাইপ একটি ট্যাঙ্কটির 1/2 অংশ কত সময় খালি করতে পারবে? 1/4 অংশ খালি করে 8 মিনিটে, তাহলে 1/2 অংশ কত তো খালি করবে? একদম ঐকিক নেমে করে নাও, 8 গুণিত 1/2টা উপরে যাবে, তো 1/2 লিখে দিলাম, আর এটা নিচে আসবে 1/4টা। তো নিচে, এখানে নিচে না লিখে আমরা ডাইরেক্ট এখানে গুণ দিয়ে মানে উল্টে দিব, নিচে আসছে মানে ভাগ আসছে, গুণ দিয়ে দিলে উল্টে যাবে, অর্থাৎ 4-এর 1 হয়ে যাবে। ক্যালকুলেশন যদি আমরা করি এটা, তাহলে 2 দিয়ে কাটবে আর এটা 8 দিয়ে 16, অর্থাৎ 16 মিনিটে খালি করতে পারবে। ওকে, এগুলো অঙ্ক এমনি মুখে মুখে করা যাবে, কিন্তু 1/4 8 মিনিটে 1/2 মানে 1/4-এর ডাবল, তাহলে সময় ডাবল লাগবে 16 মিনিট। ঠিক আছে, যেহেতু সব ধরনের এখানে ছাত্র আছে তাই আমি একটু বেশিকে করে দিচ্ছি। কিউ এবং আর একত্রে পি এর তুলনায় 8 গুণ কর্মক্ষম, পি এবং আর একত্রে কিউ এর তুলনায় 5 গুণ কর্মক্ষম। পি কিউ আর একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, কিউ একা কাজটি কত দিনে শেষ করতে পারে? এখানে কিউ চেয়েছে, আর কিউ কোথায় একা রয়েছে ওটা দেখো, এখানে কিউ এর তুলনায় পি আর আর বেশি কর্মক্ষম বলছে। ঠিক আছে, তো কিউটা এখানে একা আছে, এ লাইনটা বাদ দিয়ে দাও, এ লাইন থেকে আমরা বের করে নেব। তার মানে কিউ যদি একদিনে একটা কাজ করতে পারে, তাহলে পি আর আর দুইজন মিলে একদিনে 5টা কাজ করবে, ওটাই বলেছে। দেখো 5 গুণ কর্মক্ষম ওরা, পি এবং আর কিউ এর তুলনায় 5 গুণ কর্মক্ষম। কিউ যদি একদিনে একটা কাজ করে, পি আর আর 5টা কাজ করবে। তার মানে ওরা একত্রে কটা কাজ করবে? পি কিউ আর একত্রে 6টা কাজ করবে। এখানে একত্রে কাজ করিয়েছে, দেখো এ ধরনের অঙ্ক আগেও করেছি আমরা, একত্রে কাজ করাচ্ছিল না। ঠিক আছে, এখন এই অঙ্কতে একত্রে কাজ করাচ্ছে। তো একত্রে ওরা 6টা কাজ করবে, ঠিক আছে, একদিনে একসঙ্গে ওরা একদিনে 6টা কাজ করবে। কিন্তু ওরা একদিনে 6টা কাজ করেও কাজটি করতে ওরা 10 দিন টাইম লাগিয়েছে। তার মানে টোটাল কাজ অবশ্যই 60টা কাজ ছিল। একদিনে 6টা করেছে, তো 10 দিনে 60টা কাজ করেছে। এবার এই 60টা কাজকেই কী বলছে, কিউকে দিয়ে করাবে, একাই করবে কিউ। তার মানে এই কিউ তো একদিনে একটা কাজ করছে, তাহলে 60 দিনে 60টা কাজ করবে। অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, ট্রেন এর দৈর্ঘ্য 400 মিটার, ট্রেন বি এর দৈর্ঘ্য 800 মিটার। ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করতে 80 সেকেন্ড সময় নেই। তারা বিপরীত অভিমুখে গতিশীল, এ এবং বি এর মোট গতিবেগ কত? দেখো 80 সেকেন্ডে কত গিয়েছে? 400 মিটার আর 800 মিটার। বারবার আমি বলেছি যখন ট্রেন অতিক্রম করবে দুটি ট্রেন, তার মানে দুটি ট্রেনের দৈর্ঘ্য হবে মোট দৈর্ঘ্য। ঠিক আছে, তো 80 সেকেন্ডে গিয়েছে ওরা 1200 মিটার, মানে 400 আর 800। ঠিক আছে, 1200 মিটার। এখানে যেহেতু মিটার পার সেকেন্ডেই চেয়েছে, তার মানে আমরা 1 সেকেন্ডে কত এটা বের করলে হয়ে যাবে। 1 সেকেন্ডে তাহলে 1200/80। ক্যালকুলেশন যদি আমরা এটা করি তাহলে কত হবে? 8 15 120। তার মানে তাদের গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 15 মিটার যাবে। তাহলে 80 সেকেন্ডে 1200 মিটার যাবে। ওকে, অপশন বি হচ্ছে অ্যান্সার। একটি 400 মিটার দীর্ঘ ট্রেন বিপরীত দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ব্যক্তির গতিবেগের 4 গুণ। ট্রেনটির গতিবেগ কিমি ঘন্টায় কত? দেখো একটা ট্রেন এদিকে যাচ্ছে, আর এদিক থেকে একটা লোক আস্তে আস্তে হাঁটছে। ঠিক আছে, দুজনেই কিন্তু গতিতে আছে। শুধু লোক যদি দাঁড়িয়ে থাকতো তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলেই হয়ে যেত। তো এই দুটো যেহেতু কাজ করছে, মানে দুজনেই যাচ্ছে, গতিশীল আছে, তাহলে এদের আপেক্ষিক গতি বের হবে। তো 8 সেকেন্ডে যায় 400 মিটার, তো 1 সেকেন্ডে তাহলে 400কে 8 দিয়ে ভাগ করলে 50। তার মানে দুজনের আপেক্ষিক গতি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। মিটার আছে যেহেতু, আর এখানে সেকেন্ড আছে, ভালোভাবে বুঝো। দুজনের আপেক্ষিক গতি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর একটা এখানে কথা বলেছে যে ট্রেনটির গতিবেগ ব্যক্তির গতিবেগের 4 গুণ। তো ট্রেনটির গতিবেগ যদি ব্যক্তির গতিবেগ যদি x হয়, ট্রেনটির গতিবেগ অবশ্যই 4x। আপেক্ষিক গতি কত? আপেক্ষিক গতি মানে দুজনের মিলিয়ে গতি কত? তো এদের দুজনের মিলিয়ে গতি হচ্ছে 5x। ঠিক আছে,
এবার আমরা দুজনের মিলিয়ে গতি কত পেয়েছি? 50 পেয়েছি। তাহলে 5x মানেই হচ্ছে 50, তাহলে x মানে তাহলে 10 হবে, 50কে 5 দিয়ে ভাগ করলে 10। এবার এক্সটা আমরা কি ধরেছি যে ব্যক্তির গতিবেগ, আর 4xটা ধরেছি ট্রেনের গতিবেগ। আমাদের ট্রেনের গতিবেগটা চেয়েছে, ঠিক আছে। তো x সমান যদি 10 হয় তাহলে 4x মানে অবশ্যই 40 হবে, ঠিক আছে, 4 গুণ। তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। অপশনে 40 নেই, কারণ আমরা পেয়েছি মিটার পার সেকেন্ডে, আর এখানে চেয়েছে কিলোমিটার পার ঘন্টায়। তো মিটার পার সেকেন্ডকে যখন আমরা কিলোমিটার পার ঘন্টা নিয়ে যাব, তখন 18/5 দিয়ে গুণ করব। স্যার 18/5 কেন? 5/18 দিয়ে হয়। দেখো, যখন কিমি ঘন্টা থেকে মিটারে পার সেকেন্ডে যাব তখন 5/18, আর ঘন্টা মিটার পার সেকেন্ড থেকে যখন উল্টা যাব মানে কিমি ঘন্টায় যাব তখন 18/5। এটা যদি ক্যালকুলেশন করি তো 5×8 = 40, 8×18 হচ্ছে 144। অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।